দেখো, ইস্টবেঙ্গলের যখন লাস্ট দুজন প্লেয়ারের ইনজুরি রিলেটেড আপডেট শেয়ার করেছিলাম, তখন বলেছিলাম যে হিজাজি মাহের কিন্তু তার নি ইনজুরির জন্য অলরেডি সিজন থেকে ছিটকে গেছে। পরে সেটা জানা যায় যে এসিএল ইনজুরি হয়েছে। এবার কোন গ্রেড এখনও অবধি কনফার্ম না, বাট এসিএল ইনজুরি হওয়া মানে মিনিমাম 6 মান্থস থেকে মোটামুটি 1 ইয়ার অবধি একটা প্লেয়ার কিন্তু বাইরে বেরিয়ে যায়। এবার অনেকের ফিরে আসাটাও খুব স্ট্রাগলিং হয়, আমরা ওয়ার্ল্ড ফুটবলেও দেখি। রিসেন্ট আমি যেমন বলবো ডেভিড আলাভার কথা, সিরিয়াসলি দেখে খুব খারাপ লাগছে। প্লেয়ারটাকে বহুদিন হলো মাঠের বাইরে, ফিরে আসার চেষ্টা করছিল, ট্রেনিং করছিল, আবারও একটা হালকা আঘাত লেগেছে, তো আবারও কিছু ম্যাচের জন্য মাঠের বাইরে। এরকম অনেক প্লেয়ার্স হয় যারা কিন্তু খুব স্ট্রাগল করে ফিরে আসার জন্য, বাট ফিরতে পারে না, অনেকটা সময় লেগে যায়। আমাদের ইন্ডিয়ান ফুটবলে এরকম এক্সাম্পল লটস অফ রয়েছে। যেমন রিসেন্টলি মোহনবাগানে আশিক কুরুনিয়ানের কথা বলবো, ফিরে এসেছিল, মাঠে নেমেছিল, তারপর আবার চোট পেয়ে যায়, আবার কিছু সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যায়। তো এই এসিএল ইঞ্জুরিটা কিন্তু গোটা ফুটবল সার্কিটে সব থেকে বাজে ইঞ্জুরি হিসাবে গণ্য করা হয়। তো সেটা হিজাজি মাহেরের ক্ষেত্রে হয়েছে। তো অবশ্যই আমাদের তরফ থেকে তার জন্য বেস্ট উইশেস থাকবে, তার স্পিডি রিকভারির জন্য। অলরেডি ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে অফিসিয়ালি পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে আপাতত তাকে গোটা সিজনের বাইরে চলে যেতে হবে। এবং এই সিজনের পরেও কিন্তু যখন নতুন সিজন শুরু হবে, যেহেতু তার সাথে এক্সিস্টিং কন্ট্রাক্ট রয়েছে, তার নিরিখে এটা বলতে পারি যে অনেক কটা ম্যাচ, অনেক কটা মাস, অনেক কটা ভাইটাল ডেজ কিন্তু হিজাজি মাহেরকে ইস্টবেঙ্গল মাঠের বাইরে রেখে শুরু করবে। এবার দেখো 2025-26 হিজাজি মাহেরকে নিয়ে কী প্ল্যান হবে সেটা তখনের ব্যাপার। কিন্তু যেদিনকে লাস্ট আমি ইনজুরি রিলেটেড আপডেট শেয়ার করেছিলাম, সেই দিনকেই বলেছিলাম যে নি টুইস্ট হয়েছে সেখানে হিজাজি মাহের কিন্তু সিজন থেকে ছিটকে যাচ্ছে, মাঠের বাইরে চলে যাচ্ছে। কিন্তু ক্লেইটন সিলভা, যাকে অনেকে মাঠের বাইরেই বের করে দিয়েছিল, সিজন থেকে ছিটকে দিয়েছিল, সেই দিনকে বলেছিলাম, কারণ এই বিষয়গুলো নিয়ে খুব বেশি আমি গ্যাজাই না রোজ, কোনো টিমের কোনো ইনজুরি রিলেটেড ব্যাপার নিয়ে গ্যাজাই না। যখন কংক্রিট আপডেট এসে যায় যে প্লেয়ার ফিরছে বা ফেরার সম্ভাবনা দেখা যাচ্ছে, তখন সেটা নিয়ে ডিটেলসে কথা বলার চেষ্টা করি। অনেকের অভ্যেস রয়েছে মাঝখানে এই বিষয়গুলোকে নিয়ে এত হ্যাজানো বা গ্যাজানো, সেখানে সমর্থকদের ওপরে চাপটা বেশি করে বেড়ে যায়। এবার ন্যাচারালি ক্লেইটন সিলভার কথা সেদিনকে বলেছিলাম যে তার রিপোর্ট আসতে বা ফাইনাল কি হবে সেটা জানতে কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। ইট ইজ নট ওভার আনটিল ইট ইজ ওভার। তো সেটা কিন্তু ক্লেইটন সিলভার ক্ষেত্রে ডেফিনেটলি হচ্ছে। আর এর মাঝখানে যেটা আজকে একটা বড় ঘটনা ঘটেছে, যে ইস্টবেঙ্গল কিন্তু হিজাজি মাহেরের পরিবর্তে একজন ফরওয়ার্ডকে সই করিয়েছে। রোনাল্ডোর জন্মদিনে মেসি আসছে ইস্টবেঙ্গলে, জোকস অ্যাপার্ট, এই মেসি কিন্তু অবশ্যই দ্য গ্রেটেস্ট অফ অল টাইম গোট মেসি না। এই মেসি রাফায়েল এরিক মেসি বৌলি, যাকে আমরা এর আগে আইএসএলে কেরালা ব্লাস্টার্সের জার্সিতে খেলতে দেখেছি। প্লেয়ারটা কেমন কি ধারা সেই 2019-20 সিজনে দেখেছিলাম, বর্তমানে কেমন ফর্মে রয়েছে, কতটা ইম্প্যাক্টফুল সিগনেচার হতে পারে, ইন ডিটেলসে প্রত্যেকটা বিষয় নিয়ে এবার কথা বলবো। প্রথম কথা বলে দেওয়া যাক ক্লেইটন সিলভাকে নিয়ে, কারণ হিজাজি মাহের তো ছিটকে গেছে, ক্লেইটন সিলভাও কি ছিটকে যাচ্ছে? ক্লেইটন সিলভাকেও কি ইস্টবেঙ্গল ছেড়ে দিচ্ছে? কারণ ইস্টবেঙ্গল তো একজন ফরওয়ার্ডকে সিগনেচার করিয়েছে, ডিফেন্ডার চোট পেয়ে বেরিয়ে গেল, ফরওয়ার্ড কেন সিগনেচার হলো? দেখো, এখানে ক্লিয়ার একটা ব্যাপার যে অস্কার ব্রুজো তিনি যে জিনিসটা পরিষ্কার দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন, যে আইএসএলে অলমোস্ট টপ 6-এ যাওয়ার যা কিছু রাস্তা রয়েছে সেটা এই মুহূর্তে প্রায় বন্ধ হয়ে আসছে। পুরোটা অঙ্কের ভিত্তিতে দাঁড়িয়ে থাকলেও অঙ্কের বাইরে পারফরমেন্স এবং ম্যাচ বার করার যে বিভিন্ন রকম পারমুটেশন কম্বিনেশনগুলো রয়েছে, সেটা সবসময় ইস্টবেঙ্গলের সাথে কিন্তু ক্লিক করছে না। কিন্তু যদি আমরা এএফসি চ্যালেঞ্জ লিগের কথা ভাবি, যদি আমরা সুপার কাপের কথা ভাবি, যেটা কিন্তু একদম আইএসএল শেষ হওয়ার পরে শুরু হবে, সেখানে তাকালে দেখা যাবে যে নকআউট টুর্নামেন্টে যে জিনিসটা সব থেকে বেশি ভাইটাল হয়ে যায় সেটা হচ্ছে ম্যাক্সিমাম অপরচুনিটিকে কাজে লাগানো, অর্থাৎ গোল স্কোরিং অপরচুনিটিকে কাজে লাগানো। এবং সেই স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে অস্কার ব্রুজোর এই টিমটা ডিফেন্সিভলি যথেষ্ট পরিমাণে ভালো, মাঝ মাঠে অনেক বেশি বল হোল্ড করে রাখতে পারছে। কিন্তু যে জায়গাটা সব থেকে বড় প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে ফিনিশিংয়ে। ক্লেইটন সিলভা ফর্মের ধারে কাছে নেই, তার ওপরে খুব বেশি ফোকাস রেখে কারোর খুব একটা লাভ নেই, তার প্রসঙ্গে আসছি পরে। কিন্তু দিমিত্রিওস ডিয়ামান্টাকোস, যাকে অনেকটা স্বপ্ন নিয়ে ইস্টবেঙ্গল সই করিয়েছিল, সেও কিন্তু খুব একটা ইম্প্যাক্ট রাখতে পারছে না। রিচার্ড সেলিস এসেছে, কিছু ম্যাচে তার স্কিলের ঝলক দেখা গেছে, প্লেয়ারটা লম্বা রেসের ঘোড়া, এটা আমরা সবাই বুঝতে পারছি। বিষ্ণু বা ডেভিডের মতো প্লেয়াররা প্রতি ম্যাচে নিজেদেরকে প্রুভ করলেও
ফরওয়ার্ড, বিদেশি ফরওয়ার্ডদের পার্টিকুলার যে ফর্ম, সেটা কিন্তু ইস্টবেঙ্গলে একদম ভালো না। অর্থাৎ এখানে গোল স্কোরিং অপরচুনিটিকে যদি বাড়াতে হয়, গোল স্কোরিংয়ের রেট যদি বাড়াতে হয়, তাহলে ফরওয়ার্ড লাগবে, এবং সেই জায়গা থেকে একজন ফরওয়ার্ড সিগনেচার হয়েছে। আর যদি আসি ক্লেইটন সিলভার প্রসঙ্গে, তাহলে ডেফিনেটলি ক্লেইটন সিলভাকে আপাতত কিন্তু ছাড়া হচ্ছে না। ক্লেইটন সিলভা নিজের উদ্যোগে, নিজের সব রকম চেষ্টা দিয়ে কিন্তু ইস্টবেঙ্গলে আবারও জার্সি পরে মাঠে নামতে চাইছে, কারণ তার যা অবস্থা ইনজুরির, সেটা খুব নর্মালি কিন্তু সারবে না। কিন্তু যেটা রিপোর্ট বেরিয়ে আসছে যে প্রয়োজনে তিনি তার যে ইনজেকশনস রয়েছে বা যে ফাস্ট মেডিসিনগুলো রয়েছে, যেগুলো নিলে ইনটেক করলে খুব তাড়াতাড়ি প্রবলেম সেরে মাঠে নামতে পারবে, সেই জায়গাটা কিন্তু ক্লেইটন সিলভা রিচ করতে চাইছে। যে যেভাবেই হোক না কেন, বাই হুক অর বাই ক্রুক, ইস্টবেঙ্গলে সে নিজের 100% দেওয়ার চেষ্টা করছে। এবং সেই সূত্রেই ডিফেন্স যেহেতু এখন ঠিকঠাক রয়েছে, আনোয়ার আলীও প্র্যাকটিসের মধ্যে ফিরে গেছে, রাকিব প্র্যাকটিসে ফিরে গেছে, বাকি যারা ইনজিওর্ড ছিল তারাও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। হেক্টর ইউসতে যে ইনজুরির মধ্যে ছিল বা ফিটনেসের অভাবে ভুগছিল, সেখান থেকে কিছুটা রিকভারি করেছে। অর্থাৎ ডিফেন্সে খুব বেশি প্রয়োজন নেই ওই জায়গাটাকে আর কাটাছেঁড়া করার। সেই জায়গা থেকেই অস্কার ব্রুজো তিনি হয়তো ফরওয়ার্ড সিগনেচারের রাস্তাতে গেছেন। অর্থাৎ ক্লেইটন সিলভা, তাকে আমরা যে রোলে দেখছিলাম, যে নাম্বার 10 রোলে, সেই রোলে হয়তো ফিট হলে ফিরে আসতে পারে, কিন্তু কতদিনে, সেটা একটা বড় প্রশ্ন। এবার অনেকে সাউল ক্রেসপোর কথা কয়েকদিনে জিজ্ঞাসা করেছে। সাউল ক্রেসপো কিন্তু ট্রেনিংয়ের মধ্যে ধীরে ধীরে ফিরছে, কিছু কন্ডিশনাল ট্রেনিং স্টার্ট করেছে, বল পায়ে ট্রেনিং স্টার্ট করেনি। তো মেন ফোকাসটা দেখো ইস্টবেঙ্গলের এই মুহূর্তে, বিশেষ করে অস্কার ব্রুজোর এই মুহূর্তে কিন্তু সরাসরি চলে গেছে এএফসি চ্যালেঞ্জ লিগের দিকে এবং সুপার কাপের দিকে। নকআউট টুর্নামেন্টে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো করাটাই তার লক্ষ্য, এবং সেখানে তিনি অনেক বেশি করে ফরওয়ার্ডের উপর জোর দিতে যাচ্ছেন। অর্থাৎ ক্লেইটন সিলভা এই টিমে থাকছে। ডেফিনেটলি তার ইনজুরি সেরে ওঠার পর কতটা এফেক্টিভনেস দেখা যাবে আর কত ইম্প্যাক্ট সে ফেলবে, সিরিয়াসলি এখন থেকে কেউ কাউন্ট করছে না। কিন্তু যেহেতু নতুন প্লেয়ার সিগনেচার হয়েছে, সেটা কত ইস্টবেঙ্গলকে মাইলেজ দিতে পারে। এবার যদি আসি সেই প্লেয়ারের প্রসঙ্গে, তাহলে অবশ্যই এই প্লেয়ারকে আমরা চিনি। 2019-20 সিজনে লোনে কেরালা ব্লাস্টার্সে এসেছিল এবং এসে 8খানা গোল করেছিল, 2টো অ্যাসিস্ট ছিল। তো যথেষ্ট ভালো পারফরমেন্স ছিল, খারাপ পারফরমেন্স ছিল না। বার্তোলোমিও ওগবেচের সাথে পার্টনারশিপে যথেষ্ট একটা ভালো কম্বিনেশন তৈরি করতে পেরেছিল রাফায়েল এরিক মেসি বৌলি, যাকে 2013 সালে ক্যামেরুনের জাতীয় দলেও দেখা গেছিল। 6টা ম্যাচে একটা গোল অবধি করেছিল। তো একটা সময়ের খুব ভালো প্লেয়ার। নিজের কেরিয়ারের শুরুটা হয়েছিল নিজের দেশের ক্লাবে, তারপর সেখান থেকে চলে যায় চায়না, সেখান থেকে চেক রিপাবলিকের যে ক্লাবে ছিল, সেই ক্লাব থেকে লোনে কেরালা ব্লাস্টার্সে এসেছিল। ফ্যান ফেভারিট প্লেয়ার হয়ে উঠেছিল। অনেকের এক্সপেকটেশন ছিল যে 2020-21 সিজনে হয়তো কেরালা রাফায়েল এরিক মেসি বৌলিকে রেখে দেবে, কিন্তু সেটা হয়নি। তো তারপর সেপ্টেম্বর 2020 থেকে টানা এই ডিসেম্বর 2024 অবধি কিন্তু রাফায়েল এরিক মেসি বৌলি ছিল চাইনিজ লিগ 1 অর্থাৎ সেকেন্ড ডিভিশনে, এবং সেখানেও লাস্ট সিজনে যে পারফরমেন্স, সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। 28টা ম্যাচে 14টা গোল, 2টো অ্যাসিস্ট। তো এটা যথেষ্ট একটা ইমপ্রেসিভ পারফরমেন্স, যে 2টো ম্যাচে একটা করে গোল এবং টোটাল 16টা গোল কন্ট্রিবিউশন, যথেষ্ট পরিমাণে ভালো পারফরমেন্সে ছিল। কিন্তু যেহেতু ওদের ওখানে সিজন শুরু হতেও কিছুটা সময় বাকি রয়েছে, আর ওখানে ক্যালেন্ডার সিস্টেমে কিন্তু সিজনটা চলে, অর্থাৎ একদম শুরু থেকে শেষ অবধি বছরের সিজন চলে। আমাদের মতো হাফ এরকম করে নয়, বা যেটা ওয়ার্ল্ড ফুটবলে হাফ করে চলে সেরকম নয়। চায়নাতে সিস্টেমটা সব রকমই একটু আলাদা। তো সেখানে হয়তো নতুন ক্লাব এখনও অবধি তাকে সিগনেচার কেউ করিয়ে ওঠেনি, বা ওদের হয়তো সিগনেচারগুলো আর একটু ডিলেতে হয়। প্লেয়ারটা ফ্রি হিসেবে ছিল, জানুয়ারি মাসে কোথাও সই করেনি, এবং ফেব্রুয়ারিতে ফাঁকা থাকা অবস্থাতে কিন্তু ফাইনালি ইস্টবেঙ্গল এই রাফায়েল এরিক মেসি বৌলিকে তুলে নিয়েছে। দেখো এই সিগনেচারটা নিয়ে আমার 3টে ইনপুট দেওয়ার রয়েছে। নাম্বার 1, যে প্লেয়ারটা কিন্তু অলরেডি আইএসএলে নিজেকে প্রুভ করেছে, তো সেই নিরিখে বলা যায় যে হ্যাঁ, এই প্লেয়ারটা প্রুভেন প্লেয়ার, ইন্ডিয়ান ফুটবলে ভালো কিছু করতে পারে। সেকেন্ড থিং হচ্ছে যে প্লেয়ারটা ফর্মে রয়েছে, এরকম না যে গোল খরার মধ্যে রয়েছে, গোল কানা একটা প্লেয়ার, তাকে কোনোভাবে ইস্টবেঙ্গল সই করিয়ে নিল। এর আগে তো এই রেকর্ড হয়েছে, আমরা জেক জার্ভিসের মতো প্লেয়ারকে দেখেছি, যাকে ইস্টবেঙ্গল সমর্থকরাই ফেক সার্ভিস বলে ডাকতো। তো সেরকম কিন্তু সিগনেচার ডেফিনেটলি নয়। একটা প্লেয়ার 28টা ম্যাচে 14টা গোল করছে চায়নার সেকেন্ড ডিভিশনের মতো লিগে, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। আর থার্ড থিং হচ্ছে ইস্টবেঙ্গলে ইমিডিয়েট এরকম একজন ইম্প্যাক্টফুল প্লেয়ারের দরকার রয়েছে, যে রাতারাতি এসে গোল করতে পারে এবং টিমের সাথে মানিয়ে নিতে পারে, ইন্ডিয়ান ফুটবলকে ভালো করে চেনে, ইন্ডিয়ান এনভায়রনমেন্টকে ভালো করে চেনে। এরকম একটা প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গলের ডেফিনেটলি দরকার ছিল। এবার বাকিটা ইস্টবেঙ্গলের ভাগ্য, প্লেয়ারের ভাগ্য, কোচের ভাগ্য, সবটার মিশ্রণে একটা এফেক্ট আমরা হয়তো দেখব। কিন্তু প্লেয়ারটা নো ডাউট ভালো,
তার ফিজিক যথেষ্ট ভালো, হাইট ভালো, এজ 32 রয়েছে। তো রিপ্লেসমেন্ট হিসাবে হয়তো এটা লাইক ফর লাইক চেঞ্জ না, কেন নয় সেটাও আমি ডিসকাস করলাম। তবে হ্যাঁ, এটা কতটা এফেক্টিভ হবে, কতটা ইম্প্যাক্ট ফেলবে, সেটা যখন আমরা তাকে চেন্নাই এফসি ম্যাচ থেকে দেখতে শুরু করব আমরা বুঝতে পারবো। কারণ অ্যাজ সুন অ্যাজ টিমের সাথে কিন্তু রাফায়েল মেসি বলি যোগ দিয়ে দিচ্ছে, যেটা সব রকম রিপোর্ট থেকে আমরা দেখতে পাচ্ছি। তো দেখা যাক এই সিগনেচারটা কতটা ইস্টবেঙ্গলের জন্য ক্লিক করে। বাকি যা সিচুয়েশন রয়েছে আমার মনে হয় পুরোটাই ডিসকাস করতে পারলাম, অনেকের অনেক রকম ডাউট ছিল হয়তো ক্লিয়ার হয়ে গেল। প্লেয়ারটা সম্বন্ধেও মোটামুটি আমার যতটুকু নলেজ রয়েছে সেটা শেয়ার করতে পারলাম। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে, লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। তোমাদের যা যা ভ্যালুয়েবল কমেন্টস রয়েছে অবশ্যই পাস করে যেতে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।